হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে জারণ ক্ষমতা ও বিজারণ ক্ষমতা। তাহলে আমরা প্রথমেই জেনে নেব জারণ ক্ষমতা ও বিজারণ ক্ষমতা কাকে বলে এবং পর্যায় ও শ্রেণী বরাবর এর যে ট্রেন্ডটা হবে সেটা আমরা আলোচনা করব। তো জারণ ক্ষমতা জানার আগে সবথেকে আগে আমরা একটু রিভাইজ করে নেব জারণ কাকে বলে। তোমরা জারণটা অনেক নিচু ক্লাস থেকেই পড়ে আসছো। তোমরা জানো যে জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন। 2 নম্বর আমরা লিখতে পারি যে জারণ মানে অক্সিজেন গ্রহণ। অক্সিজেন গ্রহণ। 3 নম্বর আমরা লিখতে পারি জারণ মানে হচ্ছে হাইড্রোজেন বর্জন। আর 4 নম্বর হচ্ছে জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি বা জারণ স্তর বৃদ্ধি। একে বলা হয় জারণ। আর বিজারণগুলো হচ্ছে ঠিক এর উল্টো। তো জারণ বলতে দেখো ইলেকট্রন বর্জন। আচ্ছা, জারণ আর বিজারণের মধ্যে দেখো তোমাদের শুনতে কোনটা ভালো লাগছে বা কোনটাকে তোমরা ভালো মনে করছো? জারণটাকে অবশ্যই, আর বিজারণটাকে একটু খারাপ মনে হচ্ছে। তো এখানে প্রত্যেকটা জিনিস এইভাবে খেয়াল রাখবে যে জারণ মানে হচ্ছে দেখো ইলেকট্রন বর্জন। আমরা জানি যে ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ জিনিস বা খারাপ জিনিস। তাহলে ইলেকট্রন যদি কেউ বর্জন করে বা নেগেটিভ জিনিসগুলোকে কেউ যদি বর্জন করে তাহলে কী হবে? সে ভালো হয়ে যাবে, অর্থাৎ তার জারণ ঘটবে। 2 নম্বর হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে জেনারেলি অক্সিজেনটাকে আমরা ভালো হিসেবে গ্রহণ করি। তাহলে অক্সিজেনটাকে জারণ হতে গেলে গ্রহণ করতে হবে আর হাইড্রোজেনটাকে বর্জন করতে হবে। আর লাস্ট হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি হতে হবে, অর্থাৎ জারণ সংখ্যা বা জারণ স্তর যত এক ধাপ করে করে উপর দিকে উঠবে তত সেটা কী হবে? তার জারণ ঘটবে। তো এই হচ্ছে জারণের ডেফিনেশন। বিজারণের ডেফিনেশনগুলো ঠিক এর উল্টো উল্টোগুলো ঘটবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করতে হবে, অক্সিজেনটাকে বর্জন করতে হবে, হাইড্রোজেনটাকে গ্রহণ করতে হবে আর জারণ সংখ্যা হ্রাস পেতে হবে। তো আমরা সেই টপিকটাতে যাচ্ছি না, আমরা জাস্ট জারণ এবং জারণ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমরা লিখব জারণ ক্ষমতা কাকে বলে। জারণ ক্ষমতা মানে কিন্তু নিজে জারিত হওয়ার ক্ষমতা নয় বা নিজে জারণ ঘটা নয়। জারণ ক্ষমতা মানে হচ্ছে অপরকে জারিত করার ক্ষমতা। তাহলে জারণ ক্ষমতা বা জারণ ধর্ম মানে হচ্ছে অপরকে জারিত করার ধর্ম বা ক্ষমতা। এটা কি বলা হয়ে থাকে? জারণ ক্ষমতা, বা আমরা বলতে পারি জারণ ধর্ম। তাহলে জারণ ধর্ম মানে হচ্ছে অপরকে জারিত করার ধর্ম বা জারিত করার ক্ষমতা। আর অপরকে যদি জারিত করা হয় তাহলে নিজে বিজারিত হওয়ার ধর্ম বা ক্ষমতা। এই জিনিসটা খেয়াল রাখবে, ধর্ম বা ক্ষমতা। অর্থাৎ তোমরা জারক দ্রব্য ও বিজারক দ্রব্য পড়েছিলে। জারক দ্রব্য বলতে আমরা কি বুঝি? জারক দ্রব্য বা জারক পদার্থ যে সমস্ত পদার্থ অপরকে জারিত করে তাদের আমরা বলি জারক দ্রব্য। যারা অপরকে জারিত করে আর নিজে বিজারিত হয় তাদের আমরা বলি জারক দ্রব্য। তাহলে জারণ ক্ষমতা বা জারণ ধর্ম মানে একই জিনিস। সেই ধর্ম বা ক্ষমতাটাকে বলা হয়, বা অপরকে জারিত করার ক্ষমতা বা ধর্মটাকে বলা হয়ে থাকে আমাদের জারণ ধর্ম। তাহলে জারণ ক্ষমতার মান বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে কি কমবে সেটা এবার আমরা দেখব। তাহলে প্রত্যেকেই দেখো যে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত আমাদের কি ঘটে অ্যাকচুয়ালি? তত আমাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাগুলো কিন্তু বাড়ে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কিন্তু বাড়ে, কারণ আমরা এর আগের যে প্রপার্টিগুলো পড়েছি সেখান থেকে আমরা দেখেছি বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় তত ইলেকট্রন আসক্তি বাড়ে, অর্থাৎ ইলেকট্রনগুলো গ্রহণ করার প্রবণতার টেন্ডেন্সি কিন্তু আমাদের বাড়ে। তাহলে পর্যায় বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে মানেই বিজারিত হওয়ার প্রবণতা বাড়ে, হওয়ার প্রবণতা বাড়ে। কারণ ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, সেটা আমরা একদম প্রথমেই আলোচনা করলাম। তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বাড়বে বিজারিত হওয়ার প্রবণতা তত বাড়বে। তাহলে নিজে যদি বিজারিত হয় অপরকে কি করবে? জারিত করবে। তাহলে অপরকে জারিত করার প্রবণতাটাও বাড়বে, আর অপরকে জারিত করার প্রবণতা বাড়া মানেই জারণ ক্ষমতা বাড়া। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাব তত আমরা লিখতে পারি জারণ ক্ষমতা বা ধর্ম বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করে এক্সপ্লেনেশনটা দেবো আরেকবার শোনো। জারণ ক্ষমতা মানে হচ্ছে অপরকে জারিত করা এবং নিজে বিজারিত হওয়া। নিজে বিজারিত হওয়া মানেই ইলেকট্রন গ্রহণ করা, কারণ ইলেকট্রন গ্রহণ করলে তবেই বিজারিত হওয়া যায়। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আমরা জেনারেলি দেখেছি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাগুলো বাড়ে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? অক্টেটে তাড়াতাড়ি
পৌঁছানো যায় বা ফুলফিল স্টেটে তত তাড়াতাড়ি আসা যায়। ইলেকট্রন অ্যাফিনিটি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে এবং সেই কারণে বিজারিত হওয়ার প্রবণতাটাও কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, ফলে জারণ ক্ষমতাটা বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে। কারণ নিজে বিজারিত হলেই অপরকে জারিত করবে, আর অপরকে জারিত করার ক্ষমতা বা ধর্মই হলো জারণ ক্ষমতা বা জারণ ধর্ম। ঠিক তেমনিভাবে যদি আমরা উল্টোটা বলি, অর্থাৎ শ্রেণী বরাবর কী হবে, তাহলে আমরা বলতে পারি জারণ ক্ষমতা বা জারণ ধর্ম হ্রাস পাবে, অর্থাৎ এর উল্টো। তাহলে পর্যায় বরাবর যেহেতু বৃদ্ধি পাচ্ছে, শ্রেণী বরাবর কী হবে, হ্রাস পাবে। বেশ, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতাটা দেখো আলাদাভাবে আর আলোচনা করার দরকার নেই অতটা, তার কারণটা হচ্ছে যে জারণ ক্ষমতার উল্টো হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে অপরকে বিজারিত করার ধর্ম বা ক্ষমতা, অপরকে বিজারিত করা মানে নিজে জারিত হওয়ার ধর্ম বা ক্ষমতা, অর্থাৎ ইলেকট্রন বর্জন করার ধর্ম বা ক্ষমতা। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত আমরা যাব ইলেকট্রন বর্জন করার প্রবণতাটা কমে যাবে, ফলে আমাদের জারণ ক্ষমতা, এই বিজারণ ক্ষমতাটা তত কী হবে, আমাদের কমে যাবে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত আমরা যাব, যদি আমরা বিজারণ ধর্মের কথা ভাবি তাহলে এটা বৃদ্ধি না পায়ে হ্রাস পাবে, আর যদি আমরা নিচের দিকে যাই তাহলে কি হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে খেয়াল রাখবে তোমরা, জারণ ক্ষমতার যে অর্ডার বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে এবং নিচের দিকে কমে, আর বিজারণ ক্ষমতা বাঁ দিক থেকে ডান দিকে কমে এবং নিচের দিকে বাড়ে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। তাহলে হেডিং করছি ধাতব ধর্ম ও অধাতব ধর্ম। আচ্ছা, আরেকটি জিনিস বলে দিই, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতার মধ্যে কোনো রকম ব্যতিক্রম নেই, ডাইরেক্ট অ্যান্সার হবে, কোনো রকম এক্সেপশনাল কেস কিন্তু ওখানে নেই। নেক্সট চলে আসছে আমরা ধাতব ধর্ম ও অধাতব ধর্ম। ধাতব ধর্ম কাদের দেখা যাবে, ধাতুর দেখা যাবে। আর ধাতু মানেই কি, ইলেকট্রন বর্জন করে। ধাতুরা সবসময় কী করে, ইলেকট্রন বর্জন করে, তাই তো? তোমরা প্রত্যেকেই জানো যে ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো লুজলি বন্ডেড থাকে, অর্থাৎ হালকাভাবে আবদ্ধ থাকে, তাই সহজেই তারা কি করে, ইলেকট্রন বর্জন করতে পারে। তাই ধাতু মানেই হচ্ছে ইলেকট্রন বর্জন করে। যে যত ভালো ইলেকট্রন বর্জন করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি হবে। তোমরা এবার দেখো, বাঁ দিক থেকে ডান দিকে আমরা যত যাব তত ইলেকট্রন বর্জন করার প্রবণতা কিন্তু হ্রাস পাবে, প্রবণতা হ্রাস পাবে। কারণ আমরা জানি পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যত সরে সরে যাব ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বৃদ্ধি পায়, অর্থাৎ পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ করতে চায়, ফলে ইলেকট্রন বর্জন করার প্রবণতাটা কিন্তু কমে যাবে বা হ্রাস পাবে। তাহলে ইলেকট্রন বর্জন করার প্রবণতা যদি হ্রাস পায়, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে ধাতব ধর্ম কিন্তু আমাদের হ্রাস পাবে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আমরা যত যাব ধাতব ধর্ম ধীরে 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 কমতে থাকবে। আর এটা দেখবে তোমরা ইন জেনারেল খুব সহজভাবে এমনিই মনে রাখতে পারবে। তার কারণটা হচ্ছে দেখবে এখন 1 নম্বর যে শ্রেণীটা, এই শ্রেণীগুলো এবং 2 নম্বর যে শ্রেণী, এইগুলোকে আমরা দেখবে সাধারণত ধাতু বলি আমরা। আর ডান দিকে যেগুলো আছে অক্সিজেন, সালফার, ক্লোরিন, এদেরকে সচরাচর অধাতু বলি। তাহলে বাঁ দিকেরগুলোকে ধাতু বলছি, ডান দিকেরগুলোকে অধাতু বলছি। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে বাঁ দিক থেকে ডান দিকে যত যাব তত ধাতব ধর্মটা কী হবে, আস্তে আস্তে কমতে থাকবে। আর নিচের দিকে যত যাব তাহলে অটোমেটিক কী হবে, ধাতব ধর্মটা বাড়তে থাকবে। বেশ, এই হচ্ছে ধাতব ধর্মের ক্রম। তাহলে ধাতব ধর্ম যদি বাঁ দিক থেকে ডান দিকে হ্রাস পায়, এবার যদি আমরা তাহলে অধাতব ধর্মের কথা বলি, তাহলে অধাতব ধর্মটা নিশ্চয়ই বাঁ দিক থেকে ডান দিকে কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে ধাতব ধর্ম বাঁ দিক থেকে ডান দিকে যেহেতু কমছে, অধাতব ধর্মটা বাঁ দিক থেকে ডান দিকে কী হবে, বাড়বে। বেশ, খুব ইজিলি বুঝতে পারলে। শুধুমাত্র কনসেপ্টটা মনে রাখবে যে ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো খুব আলগা অবস্থাতে থাকে, তাই ধাতু তারাই হবে যারা সহজে ইলেকট্রন বর্জন করতে পারবে। ইলেকট্রন বর্জন করতে পারলে তবেই তারা ধাতু হিসাবে অ্যাক্ট করতে পারবে। বেশ, তাহলে ইলেকট্রন বর্জন করার প্রবণতাটা যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে কমে যাচ্ছে, ফলে ধাতব ধর্মটাও কী হবে, বাঁ দিক থেকে ডান দিকে ধীরে 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 কমে যাবে। বেশ, এখানেও কোনো রকম ব্যতিক্রম নেই, খুব ইজিলি তোমরা করতে পারবে। নেক্সট আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ক্ষারকীয় ধর্ম বা ক্ষার ধর্ম আর অ্যাসিড ধর্ম। ক্ষার ধর্ম এবং অ্যাসিড ধর্ম। তো ক্ষার ধর্ম এবং অ্যাসিড ধর্মের যে ক্রমটা বা ক্ষারকীয়তার যে ক্রমটা, সেই অর্ডারটাও আমরা এবার দেখে নেব কী করে হচ্ছে। তো ক্ষার মানে তোমরা সবসময় খেয়াল রাখবে, ক্ষার কী করে, সবসময় ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করে বা ইলেকট্রন দান করে, ঠিক আছে। আর অ্যাসিড সবসময় কী করে, প্রোটন দান করে, প্রোটন দান করে। প্রোটন মানে ওই H+ আয়ন, অ্যাসিড সবসময় দান করে। বেশ, তাহলে অ্যাসিড ধর্ম তো আমরা আসছি না, আমরা আগে ক্ষার ধর্মটা আলোচনা করছি। ক্ষার ধর্ম মনে রাখার নিয়ম হচ্ছে BeD। এটা দেখবে সবসময় যদি মনে রাখো তাহলে সহজেই মনে রাখতে পারবে। বি মানে হচ্ছে বেশ, মানে হচ্ছে ক্ষার,
ই মানে হচ্ছে ইলেকট্রন, ডি মানে হচ্ছে ডোনার। তাহলে বেস হচ্ছে ইলেকট্রন ডোনার, ক্ষার হচ্ছে ইলেকট্রন ডোনার। ক্ষার সবসময় কী করে? ইলেকট্রন দান করে বা ইলেকট্রন বর্জন করতে চায়। ঠিক তেমনিভাবে অ্যাসিড কী করবে? অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার, অ্যাসিড প্রোটন ডোনার। এটাকে মনে রাখবে এডিপি, তোমরা অ্যাডিনোসিন ডাইফসফেটের নাম শুনেছ, এখানে আমরা এডিপি মনে রাখলে সহজেই মনে রাখতে পারবো যে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার। তাহলে অ্যাসিড যদি প্রোটন ডোনার হয় তাহলে অ্যাসিড হয়ে যাবে ইলেকট্রন অ্যাকসেপ্টার, ইলেকট্রন অ্যাকসেপ্টার। অর্থাৎ অ্যাসিড সবসময় কী চাইবে? ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, এরা সবসময় চাইবে ইলেকট্রন গ্রহণ করতে, আর ক্ষার সবসময় চাইবে ইলেকট্রন বর্জন করতে বা দান করতে। এবার আমরা চলে আসছি পিরিয়ডিক টেন্ডে। দেখো বাঁ দিক থেকে ডান দিকে যত যাব তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে, ইলেকট্রন বর্জন করার প্রবণতাটা কিন্তু কমে যায়। ফলে বাঁ দিক থেকে ডান দিকে ক্ষার ধর্ম কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে নিচে দিকে কি হয়ে যাবে? অটোমেটিক বাড়বে। তাহলে ক্ষারকীয়তা কী হচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে কমছে, নিচে দিকে বাড়ছে। ক্লিয়ার? তার কারণ ক্ষার মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করার প্রবণতা বা ধর্ম। তাহলে ইলেকট্রন বর্জন করার ধর্মটা তো বাঁ দিক থেকে ডান দিকে কমে যায়, ফলে ক্ষার ধর্ম কী হচ্ছে? আমাদের কমে যাচ্ছে। এত অবধি খেয়াল রাখবে। বেশ, আরেকটা জিনিস তোমরা এটা সহজেই মনে রাখতে পারবে, দেখবে 1 নাম্বার আর 2 নাম্বার শ্রেণীগুলোকে আমরা বলি যে অ্যালকালি মেটাল এবং অ্যালকালি আর্থ মেটাল, অর্থাৎ ক্ষারীয় মৌল এবং ক্ষারীয় মৃত্তিকা মৌল। তার মানে দেখো বাঁ দিকের মৌলগুলোকে আমরা ক্ষারীয় মৌল বলছি, আর ডান দিকেরগুলোকে কি আমরা বলি ক্ষারীয় মৌল? না। তাহলে ক্ষার ধর্মটা বাঁ দিকে বেশি, ডান দিকে কম। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত যাব ক্ষার ধর্ম তত কমতে থাকবে। বেশ, এবার চলে আসছি আমরা অ্যাসিড ধর্মতে। তাহলে অ্যাসিড মানে তো আমরা দেখতেই পাচ্ছি ইলেকট্রন গ্রহণ যত ভালো করবে তত অ্যাসিড ধর্ম বেশি হবে। তাহলে ক্ষার ধর্মের ঠিক উল্টো অর্ডারটা হবে অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে অ্যাসিড ধর্মটা বা এর আম্লিকতা বা অ্যাসিডিটি যেটাকে বলা হয়, সেটা কি হয়ে যাবে? বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে, আর নিচে দিকে কি হয়ে যাবে? কমবে। এই হচ্ছে আমাদের অর্ডার। ক্লিয়ার এতটা অবধি? বেশ, এখানেও কোনো রকম ব্যতিক্রম নেই। তোমরা এই অর্ডারগুলো একটু খেয়াল রাখবে এবং প্রত্যেক ক্ষেত্রে একটু করে কনসেপ্টটা মনে রাখবে যে ক্ষারের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে ইলেকট্রন বর্জনের কনসেপ্ট, ধাতুর ক্ষেত্রেও কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রন বর্জনের কনসেপ্ট। সেই জন্য ধাতব ধর্ম এবং ক্ষারকীয়তা ধর্ম দুটোই বাঁ দিক থেকে ডান দিকে কমে। এবং তোমরা ইন জেনারেল এটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে যে বাঁ দিক থেকে ডান দিকে আমাদের যে মৌলগুলো যায় তখন আমরা জানি যে ধাতুগুলো সর্বদা বাঁ দিকে থাকে, মানে যে পুরো পিরিয়ডিক টেবিলটা যেটা রয়েছে বাঁ দিকে আমাদের ধাতুগুলো অবস্থান করে, এবং ক্ষারকীয় ধর্ম ধাতুগুলোও বা ক্ষারকীয় পদার্থগুলোও আমাদের বাঁ দিকেই অবস্থান করে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত যাব ক্ষারকীয়তা এবং ধাতব ধর্ম কী হবে? তত কমতে থাকবে। লাস্ট টপিক আমরা চলে আসবো ডায়াগোনাল রিলেশনশিপ, বা যেটাকে বলা হয়ে থাকে কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্কটা দেখো, এখানে তোমরা একটা খেয়াল রাখবে, পার্টিকুলার 2 নাম্বার এবং 3 নাম্বার পর্যায়ে দেখা যায়। শুরুটা মনে রাখবে লিথিয়াম থেকে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এই 4টে এলিমেন্ট তোমরা নেবে। ঠিক তার নিচে নিচে যারা আছে তাদেরকে এবার নেবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে মনে রাখার নিয়ম কি? 2 নাম্বার এবং 3 নাম্বার পর্যায়ের মধ্যে এটা দেখা যায়। লিথিয়াম থেকে শুরু করে 4টে মৌল নেবে আর তার নিচের 4টে মৌল নেবে, এদের মধ্যে কর্ণ সম্পর্কটা দেখা যায়, বাকি কিন্তু আর কারো ক্ষেত্রে দেখা যায় না। এবং কর্ণ সম্পর্ক মানেই তোমরা বুঝতে পারছো কর্ণ বা ডায়াগোনাল রিলেশনশিপ বা একটা কর্ণ টানতে হবে। অর্থাৎ লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম এবং বোরনের সাথে সিলিকন, এদের মধ্যেই কর্ণ সম্পর্কটা দেখা যায়। তাহলে কর্ণ সম্পর্কটা দেখা যায় লিথিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে, বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে, আর বোরন সিলিকনের মধ্যে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কাদের কাদের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়। তোমরা এই ছকটা খেয়াল রাখবে, দরকার হলে খাতাতে একবার সঙ্গে সঙ্গে ছকটা ড্র করে নেবে। ছকটা মনে রাখার নিয়ম কি বলেছি? শুধুমাত্র লিথিয়ামটা মনে রাখবে, দিয়ে ওইদিকে 4টে লিখে নেবে আর তার নিচে 4টে করে নেবে, তাহলেই তোমাদের এটা চলে আসবে। তো এখন ব্যাপার হচ্ছে যে কর্ণ সম্পর্ক ব্যাপারটা কি। দেখো আমরা এই যে এতগুলো পর্যায়গত ধর্ম পড়লাম, প্রত্যেকটাই দেখলাম যে যেটা বাঁ দিক থেকে ডান দিকে কমবে সেটা নিচের দিকে বাড়বে, আর যেটা বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে সেটা নিচের দিকে কমবে। তাহলে আলটিমেটলি দেখো কোনো একটা ধর্ম, ধরো এখানে তার ভ্যালুয়েশন হচ্ছে 100, এটা বেড়ে মনে করো 120 হলো, বাড়লো। তাহলে এইদিকে যদি বাড়ে নিচের দিকে কী হয়ে যাবে? কমবে। তাহলে নিচের দিকে আবার তার ভ্যালুটা কত দাঁড়ালো? হয়তো কমে পরে 100 দাঁড়ালো। তাহলে আলটিমেট এর সাথে এর দেখো একটা মিল পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভ্যালুয়েশনটা সমান হচ্ছে। শুধুমাত্র ভ্যালুয়েশন বলে নয়, যে কোনো ধর্ম যদি আমরা বলি ক্ষারকীয়তা ধর্ম, অ্যাসিড ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যাই বলি না কেন, দেখা যায় যে এদের মধ্যে একটা মিল পাওয়া যায়। কারণ এখান থেকে এখানে বাড়ে আবার এখানে কমে যায়, কিংবা এখান থেকে এখানে কমে আবার কিছুটা এখানে বেড়ে যায়। ঠিক তেমনিভাবে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের একটা মিল পাওয়া যায়।
বোরনের সাথে সিলিকনের একটা মিল পাওয়া যায়। সেই কারণে এদের মধ্যে যে রিলেশনশিপ, এটাকে নাম দেওয়া হয়েছে ডায়াগোনাল রিলেশনশিপ। পার্টিকুলার এই তিনটে কাপল বা জোড়ের ক্ষেত্রেই আমাদের ডায়াগোনাল রিলেশনশিপটা দেখা যায়। মনে রাখার নিয়ম তো আবারও বললাম, শুধুমাত্র লিথিয়াম মনে রাখবে, তাহলে পুরো ডায়াগোনাল রিলেশনশিপ মনে রাখবে। ঠিক আছে, আর এখানে কি না, এদের মধ্যে যে ধর্মগুলো রয়েছে, ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো, তাদের মধ্যে মিল দেখা যায়, তাই এদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাকে বলা হয়ে থাকে কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা তোমাদের এখানেই শেষ হলো। সমস্ত টপিকগুলো কভার করার চেষ্টা করেছি। তো আরও এখান থেকে একটা ভিডিও আমরা করব যেখানে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে। সেখানে আমরা দেখব কীরকম টাইপের কোশ্চেন অ্যান্সার আসছে এখান থেকে। ঠিক আছে, তোমরা বাড়িতে এতটা ভালো করে পড়ো, সাথে বইটা পড়ো। ওকে, থ্যাংক ইউ।